Ajoy Kumar Chaudhary, MSc Applied Maths, First Class, is a retired lecturer of mathematics. He is keenly interested in writing popular science books. As an author, he has in credit books such as Ma Visheshar Jibon Vichitra, an attractive, colorful biography of the universe, Wonders of Maths, edition 1 and 2, books dealing with fascinating world of mathematics, a novel Revolution by Invisibles, an interesting metaphorical story about microorganisms, a tale of numerals, a fascinating story of how counting and numerals came into being right from the primitive age of human history up to today's modern age. অঙ্কের খেলা চলছে মহাবিশ্ব জগৎময়। ম্যাথ রুলস এভরিথিং ইনক্লুডিং ইউ অ্যান্ড মি। আমাদের চোখের সামনে কত কিনা ঘটে চলেছে তা কি আমরা খেয়াল করি? চোখ কান খোলা রেখে অনুসন্ধিৎসু মন নিয়ে যদি আমাদের চতুর্দিকে দৃষ্টি খোলাই, তবে এমন অনেক কিছুই দেখব যা আমাদের বিস্ময়ে হতবাক করবে। প্রথমেই আমরা যাই প্রকৃতির বোটানিক্যাল গার্ডেন বা উদ্ভিদ উদ্যানে। এখানে রয়েছে লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ, আর এদের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের জন্য বহু অবাক করা ঘটনা। আচ্ছা, আমরা কখন কি ভালো করে খুঁটিয়ে দেখেছি একটি অতি ক্ষুদ্র বীজ অঙ্কুরিত হয়ে কিভাবে এমন সুন্দর করে শাখা প্রশাখা বিস্তার করে, নিপুণভাবে পাতাগুলিকে সাজায়, কি চমৎকারভাবে ফুলের পাপড়িগুলিকে অনবদ্যভাবে বিন্যস্ত করে, বহুবীজযুক্ত ফল বীজগুলিকে এক বিশেষ নিয়মে কীভাবে ফলের ভিতরে সাজিয়ে রাখে, ভাবতে অবাক লাগে। গাছ সবই করে অঙ্কের নিয়ম প্রয়োগ করে, কিন্তু উদ্ভিদকে অঙ্ক শেখালো কে? এর উত্তর হলো প্রকৃতি মাতা। হ্যাঁ, মাতা প্রকৃতি তার সৃষ্টিকে এক এবং অদ্বিতীয় ও অকল্পনীয় রূপে সুন্দর করে তুলতে নিজের মতো করে অঙ্কের নিয়ম তৈরি করে তার বিপুল সৃষ্টিতে ব্যবহার করে চলেছে আমাদের চোখের অন্তরালে। এবার আমরা যাই খোলা আকাশের নিচে প্রকৃতির জুলজিক্যাল গার্ডেনে বা মুক্তাঙ্গন চিড়িয়াখানায়। এখানে রয়েছে শত সহস্র রকম প্রাণীর সমাবেশ। অবশ্য এর মধ্যে আমরাও আছি। কেউ যদি এই প্রাণীদের রাজ্যে প্রবল উৎসুকভাবে ও গভীর আগ্রহ সহকারে তাকায়, তবে প্রাণীদের দেহের আবৃত চর্মের ক্যানভাসে অঙ্কিত সারা শরীরে মেন্দুবৎ চিরচির দাগ, কিছু প্রজাতির মোরগ, হরিণ ইত্যাদি, বর্ণাঢ্য ছোপ যেমন চিতা, হায়না, জিরাফ, নজর কাড়া রংবাহারির ডোরাকাটা দাগ যেমন বাঘ, জেব্রা, কিছু প্রজাতির রঙিন মাছ ইত্যাদি দেখে মুগ্ধ হবেই। এছাড়াও প্রজাপতির মতো পাখাযুক্ত অনেক কীটপতঙ্গ, হাজারো রকমের পাখির পাখায় কোন এক মহান শিল্পীর তুলির আঁচড়ে জানা অজানা কত না রকমের রং দিয়ে অসাধারণ নিপুণতায় আঁকা সূক্ষ্মতে সূক্ষ্ম চিত্রকলা আমাদের বিস্ময় বিমূঢ় করবেই। প্রকৃতি মাতা তার সৃষ্টিকে সব রকম প্রকার পূর্ণতা দেওয়ার লক্ষ্যে সৃষ্টি করেছে আমাদের জানা অজানা কত রকমের গন্ধের। আমাদের ঘ্রাণেন্দ্রিয় দিয়ে প্রবেশ করে কত রকমের গন্ধ, মৃদু, তীব্র, ঝাঁঝালো, নানা প্রকার কটু বা প্রতিগন্ধময় দুর্গন্ধ, মন মাতানো, প্রাণ ভরানো কত না রকমের সুগন্ধ। জুঁই, চামেলি, বেলা, রজনীগন্ধা, হাসনহানা, কনক চাপা, শিউলি, কামিনী ইত্যাদি সব ফুলের এক এক প্রকার সুগন্ধ আমাদের মনকে একভাবে আবিষ্ট করে তোলে। এছাড়া অনেক ফলের মিষ্টি সুবাস আমাদের রসনাকে রসসিক্ত করে তোলে। গন্ধ অনেক প্রকার থাকলেও প্রধানত দুর্গন্ধ ও সুগন্ধ এই প্রকার গন্ধ আমাদের মনের উপর বেশি প্রভাব বিস্তার করে। কটু গন্ধের উৎস হতে পারে আবর্জনা স্তূপ, নিকাশি নালা, দূষিত জল, প্রাণীর দেহ নির্গত বর্জ্য পদার্থ, পছন্দত প্রাণীর দেহ ইত্যাদি।
আবার সুগন্ধের প্রাকৃতিক উৎস হতে পারে গাছ, লতা, গুল্ম, পাতা, ফুল, বীজ, ফল, কাঠ যেমন সিডারউড, আগরউড, চন্দন কাঠ, পাইন কাঠ ইত্যাদি। সুগন্ধ পছন্দ করে না এমন মানুষ সম্ভবত একজনও নেই। মানুষের এই সুগন্ধ প্রীতিকে সদ্ব্যবহার করে অনেক সুগন্ধ প্রস্তুতকারক ব্যবসায়িক সংস্থা গড়ে উঠেছে। নানা ধরনের সুগন্ধি বস্তু বা প্রসাধন সামগ্রী প্রস্তুত করার জন্য এইসব প্রাকৃতিক বস্তু বা তাদের থেকে আহরণের নির্যাস ব্যবহৃত হয়। তাদের পণ্য সামগ্রী প্রধানত দুই প্রকারের হয়: কৃত্রিম উপায়ে তৈরি বা সিনথেটিক সুগন্ধ এবং প্রাকৃতিক সুগন্ধযুক্ত বস্তু। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত রকমের সুগন্ধযুক্ত বস্তু ব্যবহার করি। প্রসাধন সামগ্রী, সাবান, লোশন, ডিটারজেন্ট ইত্যাদি। আমরা বিশেষত মহিলারা অনেকে দেহে বা পরিধানে সেন্ট বা পারফিউম ব্যবহার করতে পছন্দ করেন। এতে আপনার মনে একটা ভালো লাগা অনুভূতি সারাদিন কাজ করবে, কাজে উৎসাহ বাড়বে, মেজাজ ফুরফুরে থাকবে। শুধু তাই নয়, আমাদের সান্নিধ্যে যারা আসবে, আপনার সান্নিধ্যে যারা আসবেন তারাও এই সুগন্ধ উপভোগ করবেন। সুগন্ধে যে শুধু মানুষকে আকৃষ্ট করে তাই নয়, কীট পতঙ্গ, প্রজাপতি, মৌমাছি, পাখি, এমনকি জীব জন্তুরাও ফুলের সুগন্ধে বা বর্ণাঢ্যরূপে আকৃষ্ট হয়ে পরাগ ও মধুর লোভে ছুটে আসে। এক ফুলের পরাগ সেবন ও মৌপান করে উড়ে যায় অন্য কোথাও, অন্য কোনো ফুলে। এর ফলে শুধু তাদের উদরপূর্তি হয় তাই নয়, তারা পরাগ সংযোগ ঘটিয়ে উদ্ভিদকে ফলবতী করে। এই সব ফলের মধ্যে কিছু ফল আমরা ভোগ করি, বহু ফল কাজে লাগে কীট পতঙ্গ, পশু পাখির উদরপূর্তিতে। তাছাড়া ফলের বীজ উদ্ভিদদের বংশবৃদ্ধিতে সাহায্য করে। তাহলে বলা যায় প্রকৃতিতে সুগন্ধের মূল্য নেহাত কম নয়। জন্মসূত্রে পাওয়া আমাদের অপার অনুসন্ধিৎসা মনকে প্রশ্ন করে, প্রকৃতি মায়ের রসায়নাগারে এত রকমের গন্ধ তৈরি হয় কিভাবে? বিজ্ঞানী স্নায়ুবিদরা গন্ধের পিছনে ধাওয়া করে বুঝতে পারলেন, গন্ধ নির্গত হচ্ছে নানা প্রকার প্রাকৃতিক যৌগের মিশ্রণ থেকে। পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে তারা এই সিদ্ধান্তে পৌঁছালেন যে প্রাকৃতিক জগতে নানা উৎস থেকে, বিশেষত উদ্ভিদ থেকে অবিরাম ধারায় বিভিন্ন উদ্বায়ী বা ভোলাটাইল, অর্থাৎ যেসব বস্তু সাধারণ উষ্ণতায় ধীরে ধীরে বাষ্পীভূত হতে থাকে, যেমন কর্পূর, স্পিরিট, পেট্রোল ইত্যাদি। রাসায়নিক যৌগ থেকে ভিন্ন ভিন্ন প্রকারের গন্ধ নির্গত হয়ে চলেছে, যা বাতাসে কয়েক ঘন্টা, এমনকি কয়েকদিন ভাসতে থাকে এবং আমাদের ঘ্রাণেন্দ্রিয়ে পৌঁছায়। গবেষকরা দেখলেন প্রাকৃতিক এই খটরাঙা জ্যামিতির এক বিশেষ শাখা হাইপারবোলিক জ্যামিতির নিয়ম মেনে ঘটে চলেছে। তাহলে বলাই যায় এসব সুগন্ধই প্রকৃতিমাতা তৈরি করেছে তার রসায়নাগারে একেবারে অঙ্কের নিয়মে। প্রকৃতপক্ষে প্রকৃতিমাতা তার সৃষ্টিকে অতুলনীয়, এক এবং অদ্বিতীয় রূপে তুলে ধরতে অসাধারণ শিল্পী মনন, সৌন্দর্যের অকল্পনীয় রূপ, অত্যাশ্চর্য রং, মনমতন সুগন্ধ এবং বর্ণনাতীত আরও অনেক কিছুর মিলন ঘটিয়ে প্রকৃতিকে অতি বিস্ময়কর রূপে এইভাবে চিত্রিত করেছে। শিল্পীরা আপ্রাণ চেষ্টা করেও এই অননুকরণীয় শিল্পের অনুকরণের শিল্প সৃষ্টি করতে অক্ষম। বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করেও প্রকৃতির এই শিল্পকলার রহস্যের জাল ভেদ করতে ব্যর্থ। অবাক করা বিষয় হলো, এইসব অত্যাশ্চর্য সৃষ্টির অন্তরে রয়েছে গাণিতিক নিয়ম ও জ্যামিতিক সূক্ষ্ম নকশার প্রয়োগ, যার অতি সামান্যই আমাদের জ্ঞানের সীমার মধ্যে, বাকি সবই অন্ধকারে। প্রকৃতপক্ষে প্রকৃতি আমাদের কাছে সব সৌন্দর্যের সূক্ষ্ম শিল্পানুভূতি ও মান্নান্যরিক অনুভূতির প্রেরণার সর্বকালের উৎস। এই সব কিছুই আমরা শিখি প্রকৃতির পাঠশালা থেকে। আমাদের চারিদিকে ছড়িয়ে আছে সৌন্দর্যের অপার ভাণ্ডার, শুধু চাই দেখার মতো চোখ আর অনুভব করার মতো মন। বর্তমানে এই সব প্রাকৃতিক বিষয়ের রহস্যজাল ভেদ করার জন্য অধিক মাত্রায় গণিত শাস্ত্রের প্রয়োগ করা হচ্ছে, যার ফলস্বরূপ জন্ম হয়েছে এক অভিনব বিষয়ের, নতুন বিষয়ের, তা হলো বায়োম্যাথমেটিক্স। আমরা কি কখনো ভেবে দেখেছি প্রাত্যহিক জীবনে আমরা কিভাবে কাজগুলো করে যাচ্ছি? ভাবতে অবাক লাগে। দৈনন্দিন জীবনের প্রতি পদক্ষেপে নিজেদের জ্ঞানে বা অজ্ঞানে, অর্থাৎ জেনে শুনে বা অজান্তে
আমরা অঙ্কের ব্যবহার করে চলেছি। ধরা যাক আমরা কীভাবে হাঁটা চলা, সিঁড়ি দিয়ে ওঠানামা ইত্যাদি করি। এই উত্তর অবশ্যই হবে হিসেব করে পা ফেলে। কিসের হিসেব? অঙ্কের। কিন্তু এই হিসেবের সামান্যতম গোলমাল হলে পতন যে অবশ্যম্ভাবী, সেই অভিজ্ঞতা আমাদের সকলেরই কখনো না কখনো নিশ্চয়ই হয়েছে। আবার ফুটবল, ক্রিকেট, টেনিস ইত্যাদি খেলার সময় বলকে কত বেগে কোন দিকে পাঠালে প্রতিপক্ষকে পর্যুদস্ত করা যাবে, তাও খেলোয়াড় মুহূর্তের মধ্যে অতি দ্রুততার সাথে ঠিক করে ফেলে অঙ্ক কাজে লাগে। বাস্তব ক্ষেত্রে এই রকমের উদাহরণ রয়েছে অজস্র, অসংখ্য। তা সে হোক রাঁধুনি বা কৃষক, কিংবা ছুতোর বা কামার, কুমোর, চর্মকার, মিস্ত্রি বা দোকানদার, কিংবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, একজন শিল্পী, জাদুকর বা সঙ্গীত শিল্পী, সবাই অঙ্কের ব্যবহার করেছেন দৈনন্দিন কাজে নিজ নিজ প্রয়োজন মতো। এমনকি মাতৃগর্ভের সুরক্ষিত অন্ধকারময় জগৎ থেকে বেরিয়ে এসে অরক্ষিত পরিবেশে শিশু যখন পৃথিবীর আলোয় প্রথম আঁখি মেলে, তখন তাকে সম্পূর্ণ অজানা অচেনা এক জগতের সাথে নিজেকে খাপ খাওয়াতে নানা বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। মাতৃগর্ভে থাকাকালীন জন্মসূত্রে অর্জিত গাণিতিক জ্ঞান কাজে লাগিয়ে এই অতি শৈশবেই শিশুটি সেইগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করে। এই জ্ঞান লাভের জন্য কোনো বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন হয় না, কাগজ কলম লাগে না। জন্মের সময় আমরা এই সহজাত গাণিতিক সত্তা নিয়ে জন্মাই, যা জন্মের পরে জীবন যুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র হিসেবে কাজ করে। কিন্তু পরম বিস্ময়ের ব্যাপার হলো, শুধু মানুষ নয়, পৃথিবীর অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ প্রাণী বাঁচার জন্য অস্তিত্ব রক্ষার তাগিদে তাদের দৈনন্দিন জীবনে অহরহ অঙ্কের ব্যবহার করে চলেছে। প্রাণী জগতের দিকে একটু অনেক অনুসন্ধান দৃষ্টি দিয়ে দেখলে আমরা এর অজস্র নিদর্শন খুঁজে পাবো। নানা রকমের খোল বা সেল পিঠে নিয়ে বিভিন্ন প্রকারের শামুককে আমরা ঘুরে বেড়াতে দেখি। এদের বিভিন্ন ধরনের অপূর্ব সুন্দর ঘূর্ণি আকারের খোল আমাদের মুগ্ধ করে। এগুলির গঠনশৈলী দেখে নিঃসন্দেহে বলা যায় অতি উচ্চমানের গাণিতিক জ্ঞানের প্রয়োগ ছাড়া এই প্রকার নির্মাণ সম্ভব নয়। এটি শামুকের বাসগৃহ তৈরি করে আত্মরক্ষার্থে। কোনো বিপদের সংকেত পেলেই তৎক্ষণাৎ বাড়িতে ঢুকে মুখের দরজা বন্ধ করে দেয়। মৌমাছিরা তাদের ডিম, লার্ভা ইত্যাদি রাখার জন্য এবং মধু সঞ্চয় করে রাখতে মৌচাক বানায়। এই চাক তৈরির জন্য মৌমাছিরা জ্যামিতিক জ্ঞানকে কাজে লাগিয়েই যে কারিগরি নৈপুণ্য দেখায়, তা অতি বিস্ময়কর। একটু খুঁটিয়ে চাকটিকে দেখতে পাবো মৌমাছিরা তাদের মোম দিয়ে তৈরি করা প্রচুর সংখ্যক ষড়ভুজাকৃতি খোপকে জ্যামিতিক উপায়ে এমন নিপুণভাবে সাজিয়ে চাকটিকে তৈরি করেছে যেন কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে। বিস্ময়কর। তাহলে বলা যায় জ্যামিতি বিষয়টাকে মৌমাছিরা ভালোই আয়ত্ত করতে পেরেছে। মাকড়সারা জাল পেতে রাখে শিকার ধরার জন্য। এই জালের সূক্ষ্মতা ও কারিগরি নৈপুণ্য আমাদের নজর কাড়ে। নিঃসন্দেহে বলা যায় সূক্ষ্ম জ্যামিতিক জ্ঞানের প্রয়োগ ছাড়া এমন জাল বানানো সম্ভব নয়। আবার পাখিরা বাসা বানায় ডিম পাড়া ও শাবক লালন পালনের জন্য। নানা প্রজাতির পাখি নানা প্রকার বাসা বানায়। এরা সাধারণত বাসা বানায় কোনো গাছের কোটরে বা গাছের সুবিধা মতো ডালে, কোনোটা বা কাপের মতো, কোনোটা বা ঝুড়ির মতো, কোনোটা বা চ্যাপ্টা, কোনোটা বা গম্বুজ আকৃতির, আবার কোনোটা বা ঝুলন্ত ইত্যাদি। এগুলি তারা বানায় খড়কুটো, ঘাস, পাতা, কাঠি, শ্যাওলা, এমনকি কাদা ব্যবহার করে। ঠোঁট পায়ের নখ দিয়ে বিস্ময়কর গাণিতিক জ্ঞান ও কারিগরি প্রযুক্তির সাহায্যে এইসব উপাদান দিয়ে দক্ষ তন্তুবায়ের মতো নিজেদের পছন্দের বাসাটি বুনে ফেলে। বাঘ, সিংহ, চিতার মতো শিকারী প্রাণীরা দূরে শিকার দেখতে পেয়ে অতি দ্রুততার সাথে সহজাত গাণিতিক ধারণা কাজে লাগিয়ে স্থির করে ফেলে কত দ্রুত বেগে কোন দিকে দৌড়ালে শিকার ধরা যাবে। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরাও নিজেদের বাঁচার তাগিদে যে যার মতো করে অঙ্কের ব্যবহার করে চলেছে, এমন উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে অজস্র। মধুর সঙ্গীতে মুগ্ধ হন না সম্ভবত এমন কোনো মানুষ হয়ে পাওয়া যায় না। কিন্তু এই সঙ্গীত হলো প্রকৃতপক্ষে স্বর নিয়ে অঙ্কের এক খেলা মাত্র। হিন্দুস্থানি বা উত্তর ভারতীয় সঙ্গীতে আছে 7টি শুদ্ধ স্বর: সা, রে, গা, মা, পা, ধা, নি। এদের মধ্যে 5টি আছে বিকৃত স্বর, যথা কোমল রে, কোমল গা,
তীব্র বা কড়িমা, কোমল ধা এবং কোমল নি। সা এবং পা এ দুটি স্বর অপরিবর্তনীয়, তাই এদের বলা হয় অচলা। কিন্তু শুধুমাত্র হিন্দুস্থানি সঙ্গীতে নয়, পৃথিবীর সব ভাষার সঙ্গীতেই আছে নিজস্ব 12টি স্বর। সঙ্গীত হলো এই 12টি স্বর নিয়ে অঙ্কের খেলা মাত্র। একজন সঙ্গীত শিল্পী এই স্বরগুলোকে নিজের অজান্তে অঙ্কের নিয়ম, অঙ্কের পরিভাষায় যাকে বলে পারমুটেশন বা বিন্যাস, কাজে লাগিয়ে নানাভাবে সাজিয়ে নিজের মনের ভাব ও মাধুর্য মিশিয়ে সৃষ্টি করেন সহস্র, এমনকি আরও অধিক মন মাতানো সুরের। নৃত্য, গীত ও বাদ্য এই তিনের মহামিলনের সৃষ্টি হয় সঙ্গীত। আবার এই সঙ্গীতের অন্তরের অন্তঃস্থলে বিরাজ করছে সুর, লয় ও তালের মোহিনী মায়া। সুর সৃষ্টি করে শিল্পী এগুলির মেলবন্ধন ঘটান শিল্প চেতনা ও নিখুঁতভাবে নীরবে গণনার সাহায্যে। এই গণনার সামান্যতম ত্রুটি হলে তাল যাবে কেটে, হবে লয়ের ছন্দপতন আর সুর হবে বেসুরো। তাহলে বলাই যায়, অঙ্ককে যতই নীরস, একঘেয়ে ও জটিল মনে করা হোক না কেন, এর অন্তরটি কিন্তু কোমল সৌন্দর্যে ভরা ও সঙ্গীতের মূর্ছনায় অনুরণিত। বর্তমানে আমরা বিজ্ঞানের স্বর্ণযুগে বাস করছি। এই বিজ্ঞানের অত্যাশ্চর্য ফলবাগিচার সুস্বাদু ফলের স্বাদ উপভোগ করছি। এর ফলে আমাদের জীবনযাত্রা হয়েছে সহজ, নিরাপদ, সুখকর ও আনন্দময়। কিন্তু এইসব ফলের চারা বীজ বপন থেকে শুরু করে চারা রক্ষণাবেক্ষণ ও গাছের পরিচর্যা করে ফল ফলানো সবই করছে এই অঙ্ক। তাহলে বলা যায়, অঙ্ক পরোক্ষভাবে আমাদের সুখী জীবনযাপনের জন্য সব রকম উপাদান জুগিয়ে চলেছে। আজ আমরা স্পেস এজ বা মহাকাশ যুগে প্রবেশ করেছি, অর্থাৎ মহাকাশে পাড়ি জমাচ্ছি, যা আজ থেকে 100 বছর আগেও ছিল অলীক কল্পনা ও কল্পবিজ্ঞানের বিষয় মাত্র। পাখিদের মতো আকাশে ওড়ার স্বপ্ন মানুষের আজন্মের, কিন্তু এই স্বপ্ন সফল হলো আজ থেকে মাত্র 120 বছর আগে 1903 সালের 17ই ডিসেম্বর
যেদিন প্রথম মনুষ্যবাহী এরোপ্লেন আকাশে উঠল। আর মহাকাশ যাত্রা সে তো কয়েক দশক আগেও ছিল অবাস্তব কল্পনা মাত্র। কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নই। 1957 সালের 4 অক্টোবর যেদিন প্রথম মহাকাশযান স্পুটনিক 1 মহাকাশে পাড়িয়ে দিল, সেই দিনই মানব ইতিহাসের মহাকাশ যুগের সূচনা হলো। তারপর 1998 সালের নভেম্বর মাসে যেদিন প্রথম মহাকাশ স্টেশন স্থাপিত হলো, সেদিন আমরা মহাকাশ বিজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। এর উদ্দেশ্য হলো মহাকাশে আদর্শ পরিবেশে মহাকাশ সংক্রান্ত ও অন্যান্য গবেষণা করা ও মহাকাশচারীদের শূন্যে ভাসমান অতিথিশালা। এটি পৃথিবী থেকে 200 থেকে 250 মাইল দূরত্বে পৃথিবীকে প্রতিদিন 16 বার প্রদক্ষিণ করে চলেছে। রাতের আকাশে পৃথিবীর যে কোনো স্থান থেকে একটি উজ্জ্বল আলোর বিন্দু রূপে আমরা দেখতে পেতে পারি। মহাকাশ যুগের সূচনা হওয়ার পর মাত্র 50 দশকেরও কম সময়ে আমরা মহাকাশের দূর দূরান্তে কোটি কোটি মাইল দূরে আমরা নানা উদ্দেশ্যে নানা মহাকাশযান পাঠাচ্ছি। আমাদের দুঃসাহসিক মহাকাশ বিজয়ের প্রচেষ্টা সফল হয়েছে। আমাদের কাছের চিরদিনের কত না স্বপ্নের রঙিন চাঁদের মাটিতে আমাদের পায়ের চিহ্ন রেখে এসেছি। আশা করছি আমাদের ধরিত্রী মায়ের অতি কাছের তুতো বোন লাল গ্রহ মঙ্গল গ্রহে আমরা কিছুদিনের মধ্যে পৌঁছে যাব। অপার কৌতূহল আর অনুসন্ধানে আমরা জন্মেছি, তাই আমাদের সৌরজগতের সীমানা পেরিয়ে গভীর মহাকাশে নক্ষত্রকে রহস্য উদ্ঘাটন করতে চাইছি। এই উদ্দেশ্যে আমাদের প্রেরিত মহাকাশযান ভয়েজার 2 এবং ভয়েজার 1 ইতিমধ্যে আন্তঃনক্ষত্রলোকে পৌঁছে তাদের আরোপিত অনুসন্ধানের কাজ করে চলেছে। কয়েকশো কোটি মাইল দূরে পৃথিবীতে সেখান থেকে পাঠানো নানা বিস্ময়কর চিত্র ও চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়ে যাচ্ছি। ভবিষ্যতে আরও অনেক দুঃসাহসিক মহাকাশ অভিযানের পরিকল্পনা আমাদের রয়েছে। এইসব অবিশ্বাস্য দুঃসাহসিক মহাকাশ অভিযান সম্ভব হয়েছে গত 100 বছরে বিজ্ঞানের বহু যুগান্তকার আবিষ্কারের এবং প্রযুক্তিবিদ্যার অভূতপূর্ব অগ্রগতির ফলে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই দুই ক্ষেত্রেই উচ্চতম জ্ঞানীতিক জ্ঞান ছাড়া এই সাফল্য অর্জন করা কোনো ক্রমে সম্ভব হতো না। তাহলে বলাই যায় আমাদের দুঃসাহসিক মহাকাশ অভিযানের কাহিনী রচিত হয়েছে অঙ্কের ভাষায়। পদার্থবিদ, জ্যোতির্পদার্থবিদ, মহাকাশ বিজ্ঞানী, গণিতবিদদের মিলিত প্রয়াসে রচিত হয়ে এই ব্রহ্মাণ্ডের জীবন কাহিনী থেকে আমরা জানতে পেরেছি এক অতি রহস্যময় ভয়ঙ্কর অথচ অত্যাশ্চর্য সুন্দর। কিন্তু এই ব্রহ্মাণ্ড বলতে আমরা কি বুঝি? ব্রহ্মাণ্ড বলতে বোঝায় সকল স্পেস বা শূন্য স্থান এবং শূন্য স্থানের মধ্যে যা আছে তার সব কিছুকেই। এখানে বিরাজ করছে নিঃসীম অন্ধকার, হাড়িম করা অকল্পনীয় শীতলতা, মহাশূন্যতা, ভয়াবহ মহাজাগতিক বিকিরণ। এরই মধ্যে আছে সকল বস্তু, শক্তি, এমনকি সময়ও এবং অবশ্যই আমরাও। বস্তুত পৃথিবী সহ আমরা তো মহাকাশের মহাশূন্যে সবসময় ভেসে বেড়াচ্ছি। আমাদের এই পৃথিবী, চাঁদ, সূর্য ও তার পরিবারের সকল গ্রহ, তাদের উপগ্রহ বা চাঁদ ইত্যাদি সব কিছুই এই ব্রহ্মাণ্ডেরই অংশ। রাতের গহন অন্ধকারে নির্জন প্রান্তরে আকাশ পানে তাকিয়ে থাকতে থাকতে দেখি অজস্র তারাদের মিছিল। হঠাৎ চোখে ভেসে ওঠে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিছানো এক আলোকময় পথ, ছায়াপথ, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এখানে কমপক্ষে 10,000 কোটি তারার বাস। এদের মধ্যে আমাদের সূর্যও একটি। মহাকাশে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত দৃষ্টি নিক্ষেপ করে জ্যোতির্বিদদের অনুমান এই ব্রহ্মাণ্ডে এই রকম গ্যালাক্সির সংখ্যা অন্তত 20,000 কোটি। গ্যালাক্সিরা মূলত তারাদের দেশ বলে মনে করা হলেও এরই মধ্যে আছে তারাদের জন্মদাত্রী নীহারিকা লোক বা নেবুলা। নীহারিকাদের বর্ণময় রূপ এক মহাজাগতিক বিস্ময়। এদের মধ্যে লেখা রয়েছে এভাবে তারাদের আগমন বার্তা। প্রায় সব গ্যালাক্সির কেন্দ্রে বিরাজ করছে অতি বিপুল ভরের সর্বগ্রাসী ভয়ঙ্কর কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। একে ঘিরেই যত তারাদের ভিড়। তাহলে বলা যায় এটি হলো তারাদের রাজধানী শহর। এছাড়াও গ্যালাক্সিদের মধ্যে আছে মৃত তারাদের চিতাভস্ম,
আমাদের সম্পূর্ণ অজানা কৃষ্ণ বস্তু বা ডার্ক ম্যাটার, আছে ভূতুড় কৃষ্ণ শক্তি বা ডার্ক এনার্জি, এবং আরও কত কি। কিন্তু এরা সকলেই মাথা পড়ে যায় অদৃশ্য আত্মীয়তার বন্ধনে, মহাকর্ষ নামক বলের টানে। আজকের যে ব্রহ্মাণ্ডকে আমরা দেখছি তার কারিগর এই বল, কিন্তু এই মহাকর্ষ বলও কাজ করে অঙ্কের নিয়ম, কঠোর নিয়ম মেনে। আমরা জানতে পেরেছি এই বিপুল ব্রহ্মাণ্ড বা মহাবিশ্বের একদিন জন্ম হয়েছিল একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার অকস্মাৎ ভয়ঙ্কর এক বিস্ফোরণের ফলে। চক্ষের নিমেষে সৃষ্টি হয়েছিল সেমাইন তাপের ও ঘটেছিল মহাশূন্য বা স্পেসের অকল্পনীয় স্ফীতি, যা আজও চলছে। এই ঘটনা বিগ ব্যাং নামে খ্যাতি লাভ করেছে। এর আগে এই অতি বিপুল ব্রহ্মাণ্ড সুপ্ত অবস্থায় এই ক্ষুদ্র কণা বা মহাজাগতিক ডিম্বাণুর মধ্যে ভ্রূণের আকারে, যেমন মহির্গতাকে ভ্রূণের আকারে সুপ্ত অবস্থায় তার এই ক্ষুদ্র বীজের গর্ভ হলে বৈজ্ঞানিক পরীক্ষায় পাওয়া নানা গাণিতিক জ্ঞান দ্বারা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বললেন এই ব্রহ্মাণ্ডের বর্তমান বয়স প্রায় 1380 কোটি বৎসর। তারা আরও বললেন ব্রহ্মাণ্ডের জন্মের বয় প্রায় 4 লক্ষ বৎসর পর প্রথম জন্ম হলো হাইড্রোজেন, হিলিয়ামের মতো হালকা পদার্থের পরমাণুদের। প্রথম তারাদের জন্ম হলো প্রায় 20 কোটি বৎসর পর ডার্ক ম্যাটার বা কৃষ্ণ পদার্থের, এবং তার সাথে গ্যালাক্সিদের জন্ম হলো 40 কোটি বৎসর পর। 1000 কোটি বৎসর পর দেখা দিল ডার্ক এনার্জি বা কৃষ্ণ শক্তি। এই ভূতুড়ে শক্তি গোপনে মহাবিশ্বকে বেলুনের মতো ফুলিয়ে চলেছে। তাহলে বোঝা যাচ্ছে এই ব্রহ্মাণ্ডকে নিয়ে দুই বিপরীতমুখী বলের টানাটানি চলছে। মহাকর্ষ বল চাইছে এই ব্রহ্মাণ্ডের সকল বস্তুকে কাছে টেনে নিতে, কিন্তু ডার্ক এনার্জি চাইছে পরস্পরের কাছ থেকে দূরে দূরে ঠেলে দিতে। অবশেষে কেই জয়ী হয় তার উপর নির্ভর করছে ব্রহ্মাণ্ডের অন্তিম পরিণতি। কিন্তু এ সবই ঘটেছে ব্রহ্মাণ্ডে মনুষ্য প্রজাতির আবির্ভাবের অনেক আগেই। জন্মসূত্রে পাওয়া আমাদের গাণিতিক জ্ঞান কাজে লাগিয়ে আমরা আবিষ্কার করেছি এক শক্তিশালী হাতিয়ার, বিজ্ঞান। আর তাই দিয়ে বিপুল সৃষ্টির তুচ্ছ অংশ হয়েও আমরা চেষ্টা করছি এই ব্রহ্মাণ্ডের জটিল রহস্যজাল ভেদ করতে। আমরা জানতে পেরেছি আমাদের সর্বশক্তিদাতা সূর্যের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। সৌর পরিবারে আমাদের মাতৃগর্ভা পৃথিবীর জন্ম হয়েছিল 450 কোটি বছর আগে। আর আমাদের আদিমতম পুরুষের পায়ের ছাপ পৃথিবীর বুকে পড়েছিল মাত্র 60 লক্ষ বছর আগে। আমরা এও জানতে পেরেছি আমাদের জন্মের বীজ লুকিয়েছিল অতিকায় তারাদের চিতাভস্যের মাঝে। এই তারা হলো এক একটি আগুনের, প্রকৃতপক্ষে প্লাজমার অতিকায় গোলাম। আমাদের সূর্য একটি মাঝারি মাপের তারা। সূর্যের 10 ভাগের 1 ভাগ থেকে শুরু করে 150 গুণ তারার বাস করছে ব্রহ্মাণ্ডের নানা প্রান্তে। এদের প্রত্যেকের অন্তঃস্থলে রয়েছে অতি বিশাল পারমাণবিক চুল্লি। এখানে জ্বালানি হলো প্রধানত ব্রহ্মাণ্ডের হালকাতম গ্যাস হাইড্রোজেন। পারমাণবিক বিক্রিয়ায় সৃষ্টি হচ্ছে লক্ষ লক্ষ পারমাণবিক বোমার বিস্ফোরণের শক্তি বা তাপ, আলো ও মারাত্মক বিকিরণ ছড়িয়ে পড়ছে দিক বিদিকে। প্রত্যেক তারার এই জ্বালানি একদিন শেষ হবেই, আর তখনই বেজে উঠবে তারাটির মৃত্যু ঘণ্টা। আমাদের সূর্যের ভাণ্ডারে যে জ্বালানি আছে তা বড় জোর চলবে আরও 500 কোটি বৎসর। তারপর সূর্য নেমে গিয়ে পরিণত হবে অঙ্গারময় এক জড় পদার্থে। তার আগে শুরু করবে তার তাণ্ডব এবং গ্রাস করে নেবে সৌরজগতে নামে পৃথিবী সহ অনেকটাকেই। আর আমরাও নিশ্চিহ্ন হয়ে যাব এই ব্রহ্মাণ্ড থেকে চিরতলে। আমরা ব্রহ্মাণ্ডের এইরকম অনেক চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছি মহাকাশ বিজ্ঞানীদের অঙ্কের ভাষায় লেখা কাহিনী থেকে। এখানেও বিপুল ব্রহ্মাণ্ড চলছে অঙ্কের অনুশাসন মেনে। তাই বলাই যায় অঙ্কের খেলা চলছে মহাবিশ্ব জগৎময়। আর সৃষ্টিকর্তা তাঁর এই মহান সৃষ্টিকে অত্যাশ্চর্য সুন্দর রূপ দিতে ব্যবহার করেছেন অঙ্কের অন্তর্নিহিত সৌন্দর্য ও সূক্ষ্ম ধারণাকে।